সো হোয়াট ইজ আপ রেসলিং ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু রেসলিং ব্রো। তো নেক্সট উইক আমরা হয়তো জানতে পারবো কোডি রোজকে কে ফেস করবেন বা তার প্রথম যে টাইটেল রেইনটার যে শুরুটা হবে তার প্রথম কাকে ডিফেন্স করবেন কার সাথে, সেটা হয়তো বা অনেকটাই প্রেডিক্টেবল এটা বলতে পারেন। সেটা হচ্ছে এজে স্টাইলস, এই নামটা অনেক বড় একটা নাম আমরা, এবং কি যখন কিনা চ্যাম্পিয়ন হয়েছেন তারপরেই সবাই এই নামটা বলেছেন যে আমরা এজে স্টাইলসের সাথে একটা ফিউড দেখতেই চাই কোডি রোজের। যদিও কোডি রোজ এবং এজে স্টাইল কোনো সময় আগে কোনো ম্যাচ খেলেনি, তবে তারা কিন্তু একমাত্র সুপারস্টার যারা কিনা টিএনএ বা টিএনটি বা যেটাই বলেন টিএনএ এবং ইম্প্যাক্ট রেসলিং এবং কোডি রোজও কিন্তু টিএনএতে ছিল এবং চ্যাম্পিয়নশিপও জিতেছেন এবং ডাব্লিউডাব্লিউতেও জিতেছেন, এজে স্টাইলসও জিতেছেন। তো অনেক বড় একটা স্টোরি লাইন ক্রিয়েট করা যাবে এবং তাদের যেই প্রোমোটা হবে, প্রোমোতে কিন্তু অনেক কিছু বুঝিয়ে বলা যাবে যেটা দেখা অবশ্যই পারফেক্ট হবে। আমি এজে স্টাইলসের একটা প্রোমোর জন্য অপেক্ষা করছি, কারণ অনেক বছর হয়ে গেছে এজে স্টাইলসের একটা পারফেক্ট প্রোমো পাচ্ছি না এরকম টাইপের, যেরকম একটা 1v1 ফিউডে হওয়া উচিত। এলএন এর সাথে সেটা এমন একটা পারফেক্ট লাগেনি এবং সবচেয়ে বড় কথা টাইটেল সেখানে ছিল না। এবং কোডি রোজের সাথে এজে স্টাইলসের দেখা না হলো কোনো না কোনোভাবে ডাস্টি রোজের সাথে অবশ্যই ম্যাচ খেলেছেন, অনেকটাই অবাক করা কাণ্ড, তবে আসলে এটাই সত্য। এবং কোডি রোজ যে টাইটেলটা জিতেছেন প্রথমত এক সপ্তাহ কিন্তু পূরণ হয়েছে তার টাইটেলটা জিতার পরে, এটাও অনেক বড় জিনিস, অনেক বড় একটা জিনিস ছিল। এবং দেখা যাক বোরিংনেস রয়েছে নাকি ভালো একটা দিক, এটা তো আমরা জানতে পারবো। নাম্বার এখন পর্যন্ত এগিয়েছে। এবং নেক্সট নিউজ হচ্ছে বিগ ই কিন্তু অনেক স্যাডলি কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা রিটায়ারমেন্টটা অনেকভাবে ঘোষণা করে দিলেন। তিনি এর আগে অনেকবারই কথা বলেছেন তিনি হয়তো বা রিংয়ে আসতে পারবেন না, ডক্টর তাকে না বলেছেন। এবং কারণ যেহেতু আমরা র্যান্ডি অর্টনকেও দেখেছিলাম ডক্টর তাকে না করার পরেও তিনি এসেছিলেন, তাও আমরা এক্সপেকটেশন রাখছিলাম। তবে এখন তিনি আবারও বলছেন না, এবং তিনি একদম অফিসিয়ালি বলে দিতেন আমার মনে হয় না আমি আর কখনো রিংয়ে কমপ্লিট করার মতন ফিট হব, এবং এটা না করাই উচিত, কারণ নিজের লাইফ রিস্ক দেওয়ার কোনো মানেই হয় না। তো বিগির জন্য অবশ্যই অনেক স্যাডনেস ছিল, তবে থ্যাংক ইউ এতগুলো ভালো ম্যাচ ভালো ফিউড দেওয়ার জন্য। আরও কিছু হয়তো দেখতে পারতাম নিউডের সাথে, তবে দেখতে পারিনি, এটা আমাদের ব্যাড লাক। আমাদের গ্রেটেস্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন যে গুন্থারকে শুধুমাত্র মেইন রোস্টার থেকে শুরু করে সবখানে মাত্র 4জন সুপারস্টারই পর্যন্ত বিট করেছেন ডাব্লিউডাব্লিউইতে, তার মতন 2জন তো এখনও আসেই নেই মেইন রোস্টারে, যারা কিনা আগে তাকে বিট করেছিল এনএক্সটিতে। তার মধ্যে 2জন কিন্তু অনেক বড় নাম যেটা কিনা ফিউচারে হতে যাচ্ছে, যেটা কিনা ড্রাগনভ এবং ব্রন ব্রেকার। এবং মেইন রোস্টারে হারিয়েছেন মাত্র 2জন, চ্যাড গেবল এবং স্যামি জেন। যদিও চ্যাড গেবল টাইটেলটা পাননি যেহেতু এরকমভাবে হারাতে পারেনি, তবে পিন করেছেন একমাত্র স্যামি জেন মেইন রোস্টারে। এর আগে তিনি লাস্ট ব্রন ব্রেকার এবং ড্রাগনভের কাছে হেরেছেন, এবং খুব শীঘ্রই আই গেস আমরা একটা ফিউড পাবো ড্রাগনভ বা ব্রন ব্রেকারের সাথে, যেহেতু টাইটেলটা হেরে গিয়েছেন তারাও কিন্তু মেইন রোস্টারে আসতে যাচ্ছেন। যদিও ড্রাগনভের মেইন রোস্টারে আসাটা একটু দেরি হবে, তবে ব্রন ব্রেকার কিন্তু অলমোস্ট এসে গিয়েছেন, একদম একটা দিয়ে দিয়েছেন, আরেকটা বের হলে আসলে তিনি মূলত এসে যাবেন। তো বুঝতেই পারছেন গ্রেটনেসটা কত হাই লেভেলে। অবশ্যই যারা বিট করেছেন তারা টপ লেভেলে না হলেও ফিউচারে কেউ না কেউ অবশ্যই টপ লেভেল হতে যাচ্ছে, যেটা আমরা বুঝতেই পারছি। এবং ব্রন ব্রেকার তো অনেক বড় নেক্সট বিগ স্টার, এটা বলতেই হচ্ছে। এরিক রোয়েনের একটা কামব্যাক হয়তো আমরা দেখতে পারি ডাব্লিউডাব্লিউতে, কারণ এরিক রোয়েন কিন্তু রিসেন্টলি তার শিডিউল ক্যান্সেল করেছেন ইন্ডি রেসলিং অ্যাপিয়ারেন্সের জন্য, যে তার নাকি নিউ কোনো কন্ট্রাক্ট অব্লিগেশন আর রয়েছে, যার জন্য আসলে তিনি সেভারাল ডেটের জন্য শিডিউল নেই। এবং অনেকের মতে তিনি হয়তো বা সাইন ব্যাক করতে পারেন ডাব্লিউডাব্লিউতে, এবং অনেকগুলাই আসলে টিজেস দেখেছি আঙ্কেল হাউডি অ্যাট দ্য সেম টাইম। সো তার কিন্তু এখানে অনেক বড় কিছু হয়তো বা প্ল্যান করতে পারে, কারণ আমরা আঙ্কেল হাউডির টিজটা অনেক বেশি দেখছি, বিশেষ করে র এবং স্প্যাকডাউন ব্রেকে বা এর আগে আমরা কিন্তু অনেকবার আঙ্কেল হাউডের একটা টিজেস দেখেছি, এবং তারপরে টুইটারেও হঠাৎ করে আসলে ডাব্লিউডাব্লিউ একটা পোস্ট করা বা ডিলিট করে দেন। তো এখানে অনেক কিছুই রয়েছে, যেমন এরিক রোয়েন এবং এরকম টাইপের একটা ক্যারেক্টার নিয়ে আসতে পারেন। এরিক রোয়েন আঙ্কেল হাউডি একসাথে বলা যায় না, যে কোনো কিছু হতে পারে, তবে তাদের ক্যারেক্টারগুলো সিমিলার ছিল, এবং ব্রে ওয়াইটের সাথে কারেকশন কিন্তু অনেক আগের থেকেই রয়েছে এরিক রোয়েনের ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছু পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে অনেক বড় সেন্স হয়। দেখা যাক এরিক রোয়েন আসে কিনা। লাস্ট টাইম তো তার বুকিংটা তো আমারই ভালো ছিল না, তবে দেখা যাক এবার কোনো ব্যাটার কিছু করতে পারেন কিনা। এবং নেক্সট নিউজ কিন্তু দ্য পিপলস চ্যাম্বার ফাইনাল বস রককে নিয়ে। তো রক কিন্তু রিসেন্টলি তার একটা ইনস্টাগ্রাম ভিডিওতে অনেক কিছু বলেছেন, তো কি বলেছেন সেটা একটু জানিয়ে দিতে চেষ্টা করছি শর্টলি। প্রথমে তিনি কনফার্ম করেছেন তিনি কিন্তু কোনো ইনজুরি পিক করেনি, বা রেসলম্যানিয়া 40 পরে অনেকের মধ্যে অনেক ইনজুরি হতে পারে, তিনি এখন পর্যন্ত 100% ফিট রয়েছেন, কোনো সমস্যা হয়নি। তার একটা পজিটিভ সাইন পাচ্ছি, কারণ ইনজুরি হলে বা নেক্সট টাইম আবার কবে আসবে আবার আসার আগে ভাবা চিন্তা করে আসতে হতো। এবং তিনি কিনা আবারও কখন কিনা তিনি আবার কামব্যাক করবেন, তিনি কিন্তু কোডি রোজের টাইটেলের জন্য আসছেন, সেটা আবারও কনফার্ম করলেন। এবং তিনি কিন্তু অলমোস্ট 12 সপ্তাহ ধরে আসলে প্র্যাকটিস করেছেন শুধুমাত্র রেসলম্যানিয়ার জন্য, অলরেডি বা অলমোস্ট 3 মাস পর্যন্ত তিনি ট্রেন করেছেন। তো এটা অনেক বড় ব্যাপার, এরকম ভালোবাসা থাকা উচিত রেসলিংয়ের প্রতি। তিনি কখনো রেসলিংকে ভুলেনি, এটা বলতে হচ্ছে। এবং ট্রিপল এইচের অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ এর আগে যখন আমরা
তাকে রিংয়ে দিয়েছি। ভিন্স ম্যাকম্যান কিন্তু খুব নর্মালি তাকে নিয়েছিল এমনভাবে যে হ্যাঁ রক এসে গিয়েছে আর কি দরকার রিংয়ে। তবে ট্রিপল এইচ এটাকে ভালোভাবে দেখেছে যে যদি কিনা রিংয়ে আসছো পারফেক্টলি আসো, এবং তিনিও যেহেতু টিকে হতে রয়েছে এটা বড় ব্যাপার। এবং তিনি এটাও বলেছেন তিনি কিন্তু মানে তার চোখ দাগিয়ে রাখেন যে তার চোখ রয়েছে রেসেলমেনিয়া 41-এর জন্য। এটা অনেক বড় কথা। রেসেলমেনিয়া 41-এও দ্য পিপলস চ্যাম্প বা ফাইনাল বস যায় না বলুন না কেন রক থাকতে যাচ্ছেন, তার মানে আমরা কোনো না কোনো একটা ম্যাচ পেতে যাচ্ছি, হয়তো বা কোডি ভার্সেস রক, হয়তো বা রোমান ভার্সেস রক, হয়তো বা ব্লাড লাইন ভার্সেস কিছু না কিছু তো হতে যাচ্ছেই। তার মানে রেসেলমেনিয়া 41-এ তিনি কনফার্ম করেছেন অবশ্যই থাকবেন, সেটা হয়তো আমরা জানতাম, তবে তিনি যেহেতু কনফার্ম করেন সেটা অনেক বড় ব্যাপার। এবং আরেকটা কথা বলেন রেসেলমেনিয়ার এমভিপি আর সবাই কিন্তু রককে দিয়েছেন, তবে রক নিজে দিয়েছেন সেথ রলিন্সকে, এবং এটাও বড় ব্যাপার ছিল। সেথ রলিন্স অবশ্যই প্রেস করেছেন, এবং আমার মতে অবশ্যই একটা ভালো জিনিস, কারণ সেথ রলিন্স অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছুই করেছেন, সেটা বলতেই হচ্ছে। তবে র কিন্তু অনেক মানে নাম্বার ড্র করার জন্য র কিন্তু অনেক কিছু করেছেন, কিছু না করলেও আসলে এইভাবেই হয়েছে রকের কারণে, সেটা বলতেই হচ্ছে। এবং ব্লাড লাইনকে নিয়ে কিন্তু অনেক কিছু রয়েছে, ব্লাড লাইনের স্টোরি আমরা এখন বুঝতে পারছি কেন পল হেমন বারবার বলছিল এখন তো আমরা শুরু করিনি, আসলে এখনো ব্লাড লাইন স্টোরি শুরু হয়নি, মাত্র একটা চ্যাপ্টার শেষ হলো, চ্যাপ্টার অনেকগুলো বাকি রয়েছে। টামা টোঙ্গা কিন্তু যাই নাম হোক না কেন তিনি কিন্তু এসে গিয়েছেন, এবং জ্যাকব ফাটো, জিলা ফাটো তারা তো এখনো পেন্ডিং রয়েছেন। তো তার মানে কিন্তু ব্লাড লাইন কিন্তু আস্তে ধীরে ধীরে বড় হতে যাচ্ছে, আরও পাওয়ারফুল হতে যাচ্ছে। যেমন কিন্তু আমরা ব্লাড লাইনের সোলো সিকোকে দেখলাম কত পাওয়ারফুল হয়ে গেল, এখন তো আরও জ্যাকব ফাটো এখন আসেনি, যিনি কিনা অনেক পারফেক্ট রিংয়ে, আপনারা কিছু ভিডিও দেখলে ক্লিপে দেখলে বুঝতে পারবেন। তো জিলা ফাটো এখনো পেন্ডিং রয়েছে, আরও ব্লাড লাইন মেম্বার রয়েছে, তার মানে এখানে অনেক বড় কিছু রয়েছে। আবার অনেকের মতে সেখানে রোমান রিংস ফেস হিসেবে রিটার্ন হতে যাচ্ছে, তারপরে রকের সাথে কোনো না কিছু হবে, দেখা যাক কি হবে। আজকে ভিডিওটি এতটুকু দেখার জন্য ধন্যবাদ। কিছুদিনের একটা ব্রেক ছিল, তবে জানেন আপনি এখন মৌসুমটা এরকম একটা উইকেন্ড ছিল আমার জন্য। ভিডিওটিকে এখানে শেষ করতে যাচ্ছে এবং আশা করি আপনার দিনগুলো ভালো কাটবে, এবং আজকে ভিডিওটি এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।